আমি शॉक्ड। इट्स ए सैड अफेयर्स। हमारा भवानीपुर एक छोटा केंद्र, जैसे हम आपको उदाहरण का स्वरूप देते हैं, एविडेंस। वेयर इज द ভোটার? व्हाई दे आर मिसिंग? আমি তো চেষ্টা করেছি সুপ্রিম কোর্ট থেকে শুরু করে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের মনের কথাটা বেরিয়েই গেল। মনের কথাটা তিনি শেষ পর্যন্ত বলেই ফেললেন এবং স্বীকার করলেন যে ভবানীপুরে তার ভোটে জেতা কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যেভাবে ভবানীপুর থেকে নাম বাদ গেছে এসআইআর ফলে, তাতে ভবানীপুরে তার পরিস্থিতি খারাপ হয়ে গেছে এবং এই এসআইআর পর যে ভবানীপুরের ভোটার তালিকা, সেই তালিকা দেখে খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ভোটার কই, কোথায় গেল ভোটাররা? মানে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোটার খুঁজে পাচ্ছেন না, ভবানীপুরের ভোটার তালিকায় তিনি ভোটার দেখতে পাচ্ছেন না। আর এই অবস্থা যদি কারো হয় তাহলে মাথা কার না খারাপ হয়। তো সেই মাথা খারাপেরই পরিস্থিতি এদিন তৃণমূল নেত্রীর দেখা গেল। তিনি ভবানীপুর নিয়ে কথা বলতে গিয়ে তো এটাও বলে ফেললেন যে ভবানীপুরে যদি একটাও ভোট থাকে সেই ভোটে তিনিই জিতবেন। মানে ওই যে শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ ছুড়েছেন, এরই মধ্যে ভবানীপুরে তিনি বিজেপির সাংগঠনিক বৈঠক করে রীতিমতো ভোটের ওয়ার রুম খুলে বসেছেন, চ্যালেঞ্জ নিয়েছেন যে এবার তিনি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেনই। তো সেই চ্যালেঞ্জেরই এদিন উত্তর দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে যদি ভবানীপুরে একটাও ভোট থাকে তাহলে নাকি তিনিই জিতবেন। তাহলে কি এর অর্থ এই যে ভবানীপুরে যদি মমতা বন্দ্যোপাধ্যায় একাই তৃণমূলের ভোটার থাকেন তাহলেও ভবানীপুরে তৃণমূলই জিতবে? আর সত্যি সত্যি একটা ভোটার নিয়ে যদি ভবানীপুরে তৃণমূল জেতে তাহলে কোন ফর্মুলায় জিতবে? মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কোন ফর্মুলা আছে যে তিনি একটা ভোটার নিয়েই ভবানীপুরে জিতে দেখাবেন? এটা শুনে একটু আশ্চর্য লাগলো। তবে সব থেকে বড় যেটা আশ্চর্য লাগলো যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের বিধানসভা কেন্দ্রে জিতবেন কিনা সেটা নিয়ে চিন্তিত, ঠিক সেই সময় তাকে দেখা গেল হোলির ভাংড়া নাচ নাচতে। আর সেই ভাংড়া নাচ নাচতে গিয়ে তিনি যে নাচটা নাচলেন সেটাকে কজন নাচ বলবেন সেটা পরের কথা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিন নাচতে হলো কারণ সামনেই দোল হোলি। ফলে এই দোল হোলিতে যদি তিনি না নাচেন তাহলে আর কবে নাচবেন? আর যদি তিনি না নাচেন তাহলে তো লোকে বুঝে যাবে যে তিনি কীরকম টেনশনে আছেন। ফলে নাচতে তাকে হলো। কিন্তু যে মঞ্চে তিনি নাচলেন সেই মঞ্চের সামনে দিকে গ্যালারি কিন্তু পুরোপুরি ফাঁকা রইল। তৃণমূল নেত্রীর কিছু পেটুয়া লোকজন ছাড়া আর সরকারি কিছু বাবু ছাড়া যে জায়গাটাতে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন এই দোল আর হোলির উৎসবটা করলেন সেই উৎসবের পুরো গ্যালারি কিন্তু ফাঁকা পড়ে রইল, দর্শক আসন কিন্তু পুরোপুরিভাবে খালি হয়ে রইল। আর ঠিক এই জায়গাটাতেই যেটা প্রশ্ন উঠছে যে তাহলে সত্যি সত্যি কি এবার মমতা ম্যাজিক ফিনিশ হয়ে গেল? মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে আসার মতো আর কি লোক সত্যিই খুঁজে পাওয়া যাচ্ছে না? তা না হলে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন হোলি দোলের উৎসবের অনুষ্ঠান করছেন অথচ গ্যালারি ফাঁকা, লোকজন নেই, দর্শক নেই, অথচ সেই অনুষ্ঠানে কি না ছিল, নাচ থেকে শুরু করে গান, এমনকি খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও সেই অনুষ্ঠানে নাচলেন, অথচ সেই নাচ দেখার লোক পাওয়া গেল না। আর এই অবস্থা দেখে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দিতে শুরু করলেন, বক্তব্য রাখতে শুরু করলেন, সেই বক্তব্য রাখতে গিয়ে যথারীতি তাকে একেবারে ফেটে পড়তে দেখা গেল। আর ক্ষোভে ফেটে পড়তে গিয়ে তিনি কি বললেন বন্ধুরা দেখুন। Bias government of India and the Bias Election Commission, Vanish Kumar, they want to vanish the people's name. Now the constitution is in crisis in our country and the democratic rights of the people are in danger in our country. I condemn this because I am feeling for the people who are sufferer. BLO का ऊपर गलती छोड़ दिया, ERO का ऊपर। BLO and ERO they work hard, दिन रात 4 महीने से काम किया और आपका माइक्रो ऑब्जर्वर और दिल्ली का बीजेपी पार्टी ऑफिस से अपने नाम काटा। और इधर में 5 स्टार होटल का कार लेके
रथ यात्रा कर रहा है, ये रथ यात्रा आपका शेष यात्रा होगा, विनाश यात्रा होगा। आप देख लीजिए, हमारा भवानीपुर एक छोटा केंद्र, जैसे हम आपको उदाहरण का स्वरूप देते हैं, एविडेंस, only 2.6 lakh voters were there. Now earlier you have excluded 44,000, and this time because of logistical discrepancies 14,000, and also for 2,000 you deleted. Where is the voter? Why they are missing? আমি তো চেষ্টা করেছি, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে ইলেকশন কমিশন থেকে শুরু করে যাদের পরিবারগুলো মরে গেছে তাদের থেকে শুরু করে সবাইকে নিয়ে জানানো, আমরা শান্তিপূর্ণভাবে কোঅপারেশন করেছি, সহ্য করেছি, ধৈর্য ধরেছি। কিন্তু আজকে আমি আপনাদের বলছি, জেনুইন ভোটারদের যারা ভোট না তুলে ইলেকশনের আগেই ইলেকশন কমিশন ভোট করে দিতে চাইছে, তাদের মুখে উপযুক্ত জবাব দেওয়ার জন্য বাংলার মানুষ তৈরি আছে। আর এটা ঠিক, যার নাম উঠেছে সেই দুঃখ বুঝবেন না, কিন্তু আপনার প্রতিবেশীর নাম যখন না ওঠে সেটাও কিন্তু আপনার দুঃখ, কারণ আজ ওর কেটেছে, কালকে আপনার কেটেছে। আমি শকড। It's a sad affairs. It's an inhuman affairs. It's a vindictive attitude and biasness. The cowardice people cannot fight directly, cannot fight democratically. Only they walk through some bias agencies and they finish the democracy of this country. They have finished everything. I condemn that. শুনে রাখুন, আমি একা ভালো থাকলে পৃথিবী বাঁচবে না, যদি আমরা সবাই ভালো না থাকি। একটা পরিবারের কেউ যদি প্যারালাইসিস হয়, সেই পরিবার কখনো ভালো থাকে না। একটা পরিবারে যদি কেউ অ্যাক্সিডেন্টে মারা যায়, সে পরিবারের যে দুঃখ হয় তারাই বোঝে, তার কারণ তার ঘরে আঘাত লেগেছে। এটা আপনাদের বুঝতে হবে। আমি আপনাদের কাছে আবেদন করব, নিশ্চয়ই চিন্তা ভাবনা করবেন। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো বুঝতে পারছেন না যে এসআইআর এর কাজ শেষ হয়ে গেছে, এসআইআর প্রক্রিয়া শেষ হয়ে গেছে। আপাতত শুধুমাত্র 60 লক্ষ যে ওই লজিক্যাল ডিসক্রিপেন্সি, মানে তথ্যগত অসঙ্গতির কেস, সেটা ছাড়া বাকি সবারই কিন্তু এসআইআর হয়ে গেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনলে যেটা মনে হবে যে এসআইআর মনে হয় এখনো চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখনও সেই বিএলও বিএলআরওদের মানসিক চাপের কারণে মৃত্যু নিয়ে পড়ে রয়েছেন, অথচ অন্যদিকে ইলেকশন কমিশন ভোটের প্রস্তুতি নিচ্ছে। বিজেপি তো রীতিমতো ভোট প্রচার শুরু করে দিয়েছে, পরিবর্তন যাত্রা শুরু করে দিয়েছে। আর সেই পরিবর্তন যাত্রা দেখে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা জ্বলে পুড়ে খাক হয়ে গেছেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিনের যে কথা, সেই কথাতে নিশ্চয়ই বুঝতে পারলেন। তিনি বলছেন যে এই যাত্রায় নাকি বিজেপির অন্তিম যাত্রা হবে, অর্থাৎ শ্মশান যাত্রা হবে, এবং তার জন্য তিনি ঠাকুরের কাছেও কামনা করলেন, মায়ের কাছে কামনা করলেন যে মা, এদেরকে শ্মশান যাত্রায় পাঠাও। মানে বুঝতে পারছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখন পড়েছেন ঠাকুরের পায়ে, ঠাকুরকে তিনি ডাকছেন। যদিও এদিন ভাগ্য ভালো যে আল্লাহ টাল্লাহ আর বললেন না, মানে যখন মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ডুবে যাচ্ছেন, যখন তিনি ফেসে গেছেন, তার নৌকা যখন ডোবার প্রস্তুতি হয়ে গেছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু একজনকেই মনে পড়ছে, সেটা হচ্ছে ঠাকুর। তখন কিন্তু আল্লাহ বাঁচাও তিনি বলছেন না, যীশুখ্রিস্ট বাঁচাও কিন্তু তিনি বলছেন না। বেশ মজার ব্যাপার কিন্তু এইটা, যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অন্য জায়গায় অন্য সময়ে যেভাবে ভগবান, আল্লাহ, যীশুখ্রিস্ট বলে সবাইকে একে একে নাম নিতে শুরু করেন, সেইটা কিন্তু আজকে তিনি যখন ফ্যাসাদে পড়েছেন, তখন কিন্তু সবার নাম তিনি নিচ্ছেন না,
তিনি শুধু ঠাকুরের কৃপা আশা করছেন, মায়ের কৃপা আশা করছেন। আর আশা করছেন কার উপরে? আশা করছেন বাঙালিদের উপরে, সেই সব বাঙালি যারা কিনা নাম উঠে গেছে কিন্তু পাশের বাড়ির নাম ওঠেনি বলে কোনো কিছুই করছেন না। আর তাদের উদ্দেশ্যেই এদিন কথা বলতে গিয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো হাত জোড়ো করে ফেললেন যে ভাববেন না পাশের বাড়ির লোকটার নাম ওঠেনি বলে আপনার নামটা কোনোদিন কাটা যাবে না। মানে আবার 20-25 বছর পরে কখন এসআইআর হবে সেই এসআইআরের আতঙ্কটাও কিন্তু এখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে খাওয়ানোর চেষ্টা করছেন। বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় কত দূরদর্শী নেতা? মানে সত্যি কথা বলতে এমন নেত্রী বাংলা কেন, ভারত কেন, সারা বিশ্বে কখনো যে এর আগে আসেনি আর ভবিষ্যতেও যে এরপরে কখনো আসবে না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই প্রমাণ করে দিচ্ছেন। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।